ধরো একটা এয়ার বাবল জলের তলা থেকে উপরের দিকে উঠছে। এটা একটা পুকুর বা একটা জলাশয় বলে ভেবে নিতে পারি। তার গভীরতাটা হচ্ছে এইচ। এইখানে এইগুলো হচ্ছে বায়ুর বুদবুদ, এয়ার বাবল, এবং যত উপরের দিকে এয়ার বাবলটা ওঠে তার আয়তন বা ভলিউম বেড়ে যায়। এইখানে এই এয়ার বাবলটার ভলিউমটা মনে করো 10 সিসি। এইটা হচ্ছে V1। এইখানে গিয়ে জাস্ট বাস্ট করবার আগের মুহূর্তে ফাইনাল ভলিউম হচ্ছে 100 সিসি। এটা হচ্ছে V2। এইবার আমার প্রশ্ন হচ্ছে এই H ইকুয়াল টু কত, মানে এই জলতলের বা এই জলাশয়ের গভীরতাটা কত, অর্থাৎ কতটা তলা থেকে বাবলগুলো উপরে উঠছে এবং এই এইচটা কত, এইটা প্রশ্ন। তোমার কাছে তথ্য দেওয়া আছে শুধু বাবলগুলো যখন প্রথম সৃষ্টি হচ্ছে একদম তলায় তার ভলিউম হচ্ছে 10 সিসি, আর যখন ফাইনালি বাস্ট করবার জাস্ট আগের মুহূর্তে তার ভলিউম বা আয়তন হচ্ছে 100 সিসি। সো হোয়াট ইজ এইচ? এই যে বাবলটা বুঝতে কারো সমস্যা হয়েছে? ছোট থেকে বড় হচ্ছে তার কারণ কি? এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার কম। যত তলার দিকে যাব তত প্রেসার বেশি, যত উপরের দিকে উঠবো তত প্রেসার কম। ধরা যাক এইখানে প্রেসার হচ্ছে P2, এটা হচ্ছে ফাইনাল প্রেসার, আর এখানে প্রেসার হচ্ছে P1। তাহলে আমাদের সেই যে ছক, ইনিশিয়াল আর ফাইনাল, প্রাথমিক আর অন্তিম, এই যে ছক, এখানে ভলিউম হচ্ছে বা আয়তন হচ্ছে বলে দিয়েছে ইনিশিয়াল হচ্ছে 10 সিসি, সেটা হচ্ছে V1, আর এইটা হচ্ছে 100 সিসি, এটা বলে দিয়েছে V2। প্রেসার এইটা আমি আপাতত ধরছি P1 তলায় আর উপরে P2। নাও হোয়াট ইজ P1 সেটা লিখব, তখন বসাবো। এবার P2 একদম জাস্ট উপরে বাস্ট করার মুহূর্তে P2 হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার। নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ সেইটা ইকুয়াল টু ধরা যাক P0। অর্থাৎ এইখানে যখন বাবলটা জাস্ট বাস্ট করে বেরোচ্ছে তখন তার উপর কেবলমাত্র যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ সেইটা কাজ করছে, আর কিছু কাজ করছে না। আর P1 আমরা অলরেডি ক্লাস 9-এ পড়ে এসেছি যে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তরল পদার্থের বা যে কোনো ধরনের প্রবাহীর মানে ফ্লুইডের প্রেসার বৃদ্ধি পায় বা বেড়ে যায়। তাহলে এইটা এইচ গভীরতা। তাহলে এই এইচ গভীরতার জন্যে ইফ ডি বি দ্য ডেন্সিটি অফ ওয়াটার, যদি জলের ঘনত্ব ডি হয় তাহলে প্রেসার ডিউ টু ওয়াটার কলাম অফ ডেপথ এইচ, বাংলায় কি দাঁড়ায়? যদি জলের ঘনত্ব ডি হয় তবে এই এইচ গভীরতার জলস্তম্ভের জন্য তলায় চাপ কত হবে সেটা আমরা অলরেডি শিখেছি। এইচডিজি তলদেশে, ঠিক? তাহলে তলদেশে তাহলে আমার মোট চাপ কত হচ্ছে?
সেটা হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার প্লাস প্রেশার ডিউ টু ওয়াটার কলাম। অর্থাৎ এই তলায় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ তো পড়ছেই, তার সঙ্গে এই অতিরিক্ত চাপ যেটা এই জলস্তম্ভের কারণে হয়েছে সেই চাপটাও কিন্তু পড়ছে। তার মানে এইটা আসলে এই 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 জিনিসটা তাহলে P0 প্লাস, বা আগে আগে যেহেতু নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার লিখেছি তাহলে আগে এইচডিজি লিখি প্লাস P0। এই যে P0 কোথায় গেল, এই যে P0, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপকে আমরা P0 দিয়ে লিখছি। তাহলে আমার P1টা হলো P0 প্লাস এইচডিজি, সেটা P1, আর P2টা কেবলমাত্র P0। এবার P0 সেটা কত হবে না, সেটা হচ্ছে ওই আমাদের যে সেই টরিসেলির যে পরীক্ষা, সেই পরীক্ষা থেকে আমরা পারদ ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপ মেপেছিলাম, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ। সেই টরিসেলির পরীক্ষায় কি দেখেছিলাম না, সেটা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়, এবং সেই পরীক্ষাতেও আমরা কোন ফর্মুলা ইউজ করব না, সেই এইচডিজি। তাহলে এইচডিজি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের জন্য যদি ব্যবহার করি তাহলে এটা 0.76 মিটার, 76 সেন্টিমিটার মানে 0.76 মিটার, 13,600 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পারদের ঘনত্ব ডি, আর জিটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে P0 ভ্যালু। তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে বয়েলস ল অনুযায়ী, অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা ধরে নিচ্ছি গোটা সিস্টেমের টেম্পারেচারটা তলায় এবং উপরে অপরিবর্তিত আছে। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2, এইটা হতে হবে। P1টা কোনটা, P1 হচ্ছে P0 প্লাস এইচডিজি, P0 প্লাস এইচডিজি ইন্টু V1, আর P2টা হবে P0 ইন্টু V2। এই এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কি দরকার এখানে, আমার এইচটা বার করতে হবে কত। তাহলে আমরা P0 V1 প্লাস V1 এইচডিজি ইকুয়াল টু P0 ইন্টু V2। তার মানে V1 এইচডিজি ইকুয়াল টু, এই P0 V1টা ডান পাশে নিয়ে গিয়ে P0 কমন নিলাম, তাহলে V2 মাইনাস V1। তাহলে এইখান থেকে একটু জায়গা আছে, এখানটা লিখে দিই। তাহলে এইচ হচ্ছে P0 বাই V1 ডিজি ইন্টু V2 মাইনাস V1। এইবার আমায় ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দেই, তাহলে এই পাশটা একটু মুছে দিলাম, আমার জায়গা দরকার। তাহলে এইচ ইকুয়াল টু P0 হচ্ছে এই গোটাটা, তাহলে 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8, এই এতটা হচ্ছে P0। V1 10 সিসি। তাহলে আমরা এই রিলেশনে যেহেতু V1 V2 দুটোই সিসিতে বসাচ্ছি, সেই জন্যে বাকিগুলোকে দেখো এসআই সিস্টেমে আছে, আমার এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ছে না, আমরা 10টা 10ই রাখছি।
ডি, ডিটা কি ছিল? ডেন্সিটি অফ ওয়াটার। ডিটা যদি ডেন্সিটি অফ ওয়াটার হয় সেটা আমি তোমার কিসে নেব, অর্থাৎ স্যার এসআই এসআই স্যার এসআইতে এসআইতে নিতে হবে, তাহলে 1000। 1000 1000 টি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব জলের ক্ষেত্রে, ডেন্সিটি ফর ওয়াটার। তাহলে 1000 ইন্টু জি হচ্ছে 9.8 আবার, আর ভি2 মাইনাস ভি1 হচ্ছে 100 মাইনাস 10। এটা সিসিতেই আছে, এইটা যেহেতু সিসিতে আছে, ভি1টা সিসিতে নিয়েছি, তাহলে ভি2 মাইনাস ভি1টাও সিসিতে নিয়েছি, তাহলে সুতরাং দুটো রেশিও কেটে যাবে, অসুবিধা নেই। 9.8, আর এইখানে দুটো শূন্য কাটলাম, এইখানে দুটো শূন্য কেটে দিলাম, আর আপাতত এইখানে একটা কাজ করি, 0.76 ইন্টু 136 ইন্টু 90 বাই 100, 10 ইন্টু 10 মানে 100। এবার এইটাকে গুণ করতে হবে, গুণ করবার জন্য 93.024 এইটা হচ্ছে 93.024 করে দেখেছো? আমি বেশি হাতে গুণ করে দেখলাম শর্টে, ভুল হয়নি তো? স্যার আমি হাতে গুণ, আপনি আমাকে দেখে নিন তো। যে জলাশয়ের মধ্যে ওই বাবলটা তৈরি হচ্ছে সেটা 93.024 মিটার গভীর, সেইখান থেকে জলতল মানে সেই বায়ুর বুদবুদটা উপরে উঠে গিয়ে বাস্ট করছে। 100 মিটার গভীর মানে অনেকটাই গভীর। 100 মিটার মানে এটা প্রায় 100 মিটারের কাছাকাছি। আমাদের স্কুলের স্পোর্টসে 100 মিটার যে দৌড় হয় তার লেন্থটা মোটামুটি ভাবো, তাহলে জলাশয়টা যথেষ্ট গভীর। সেই রকম গভীর জায়গা থেকে বায়ুর বুদবুদটা উঠে আসছে। বুঝতে পারা গেল এই ধরনের অঙ্ক কিভাবে হ্যাঁ স্যার করতে বুঝতে হয়? পেরেছি। হ্যাঁ স্যার কারোর কোনো প্রশ্ন আছে? স্যার বলছি 10 সিসিটা এই সাইডে হলো না কেন? আরেকবার বলো, বুঝতে পারলাম না। স্যার ওই ভলিউমটা এসআইতে হলো না কেন, মানে 10 সিসি কেন রইলো? এসআইতে কনভার্ট করলেও একই আসতো, অসুবিধে হতো না। 10 সিসিকে যদি তুমি এসআইতে কনভার্ট করতে একটা 10⁻⁻6 ফ্যাক্টর গুণ হতো, তাহলে এইখানে 10⁻, এইখানে ভি2 মাইনাস ভি1-এর জন্য একটা 10⁻6 ফ্যাক্টর এখানে গুণ হতো, তলাতেও একটা 10 ইন্টু 10⁻6 ফ্যাক্টর গুণ হতো, সেই দুটো কেটে যেত। অর্থাৎ এখানে ভি1 ইকুয়াল টু ভি2 আছে, অর্থাৎ তোমার তার মানে ভি1টা যে এককে নেবে ভি2টাকেও সেই এককে নিলে তোমার হিসেবের কোনো গোলমাল হবে না। তুমি এটাকে সিসিতে নিলে এটাকেও সিসিতে নাও। বুঝতে পারা গেল? এর মানটা যে এইচডিজি প্লাস বি0 সেই জায়গাটা একবার বলবেন? এখানটা হ্যাঁ স্যার। জলতল মানে একদম জলাশয়ের তলায় মানে যে চাপটা তৈরি হচ্ছে সেই চাপটা, অতিরিক্ত চাপটা কার জন্য তৈরি হচ্ছে না, জলস্তম্ভের জন্য, সেটা হচ্ছে এইচডিজি। আর বায়ুমণ্ডলীয় চাপ তো আছেই। ধরো তোমার উপর আমি তুমি ধরো শুয়ে আছো মেঝেতে, তুমি শুয়ে আছো মেঝেতে, তার উপর আমি কি বলবো, তোমার উপর আমি একটা বেশ মোটা ডিকশনারি, তুমি উপরে শুয়ে আছো, তোমার পিঠের উপরে আমি একটা মোটা ডিকশনারি চাপালাম। এবার সেই মোটা ডিকশনারির চাপটা তুমি সহ্য করছো, এইবার আরেকটা দ্বিতীয় মোটা ডিকশনারি তার উপর আবার চাপালাম, তখন দুটো মোটা ডিকশনারির চাপ সহ্য করবে। তাহলে এইবার তার মানে যে চাপটা মানে যে ডিকশনারিটা উপরে চাপাবো সেটা তো তোমার শরীরের সঙ্গে কন্ট্যাক্টে নেই, কিন্তু তার চাপটা তুমি সহ্য করছো না করছো না? তাহলে এই ক্ষেত্রেও জলতলের উপরে কে চাপ দিচ্ছে না, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপটা পড়ছে, অর্থাৎ বায়ুমণ্ডল যেই চাপ দেয়, অ্যাটমসফিয়ার যে চাপ দেয়, সেই চাপটা জলতলের উপরে পড়ছিল। তাহলে সেই চাপটা আলটিমেটলি জলের তলায়, জলাশয়ের একদম তলায় সেখানে ট্রান্সফার্ড হবে তো। হ্যাঁ স্যার। এবার বোঝা গেছে কেন এখানে যোগ করে লিখেছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যে টপিকটা যাব সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল বা ওই মোল কনসেপ্ট।
প্রথমে অ্যাভোগাড্রোস লটা নিয়ে আলোচনা করি। অ্যাভোগাড্রোস ল আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম তখন এটাকে ল বলতো না, এটাকে তখন হাইপোথেসিস বলা হতো। হাইপোথেসিস আর ল এর মধ্যে তফাৎ হচ্ছে, হাইপোথেসিস বাংলা যদি ঠিকঠাক বলি সেটাকে প্রকল্প বলা হয়। অ্যাভোগাড্রোর প্রকল্প এই কথাটা ব্যবহার করা হতো সেই সময়। তা এই অ্যাভোগাড্রোর প্রকল্প বা হাইপোথেসিস আর একটা খুব শক্ত বাংলা আছে, সেটাকে বলা হয় অভ্যুপগম। এটাকে মানে আমরা হাইপোথেসিস বলতাম, তো এটাকে বাংলায় হয় প্রকল্প বলে আর না হলে এই শব্দটা ব্যবহার করা হয়। এই দুটো শব্দ ব্যবহার করা হতো। হাইপোথেসিস মানে কি? হাইপোথেসিস মানে হচ্ছে কোনো একটি বিষয়ে কেউ একটা ধরো নিয়ম তৈরি করে দিলেন যে এই নিয়মটা মান্য হবে, দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি হ্যাঁ এই নিয়মটা মেনে চলা হচ্ছে, কিন্তু প্রমাণ সরাসরি করতে পারা যাচ্ছে না। অঙ্ক কষে প্রমাণ হয়তো হয় কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুফ করা যাচ্ছে না। তা সেই ক্ষেত্রে তখন আমরা সেই জিনিসটাকে ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা যেহেতু মানে অন্যান্য এক্সপেরিমেন্ট দ্বারা এর রেজাল্টটা যেহেতু মানে মিলে যাচ্ছে, সেই জন্য এটাকে ঠিক সূত্র না বলে, সূত্র সেইগুলোকেই বলা হয় যেখানে এক্সপেরিমেন্টালি সরাসরি কোনো একটা থিওরিকে মিলিয়ে দেখবার বা পরীক্ষা করে দেখবার একটা রাস্তা আছে। তা এইখানে যেহেতু সেই রকম কোনো রাস্তা নেই, আমরা এটাকে প্রকল্প বা অভ্যুপগম হিসেবে পড়তাম, বর্তমানে এটাকে ল বলা হয়। এখন তো অনেক ধরো মানে উপায় বেরিয়েছে আর কি, যন্ত্রপাতি বেরিয়েছে, ফলে এই অ্যাভোগাড্রোস হাইপোথেসিসটাকে সরাসরি ডাইরেক্ট প্রমাণ করারও ব্যবস্থা করা হয়েছে। সেই জন্য এই হাইপোথেসিস কথাটার ব্যবহার না করে ল শব্দটা ব্যবহার করা হয়। তা এই সূত্রটা কি বলছে? এই সূত্রটা বলছে যে ধরা যাক আমি 3টে কন্টেনার নিয়েছি একই সাইজের, এই একটা কন্টেনার, এই আর একটা কন্টেনার, এই আর একটা কন্টেনার। ধরো প্রত্যেকেরই ধরো ভলিউম একই, এটার আয়তন ধরো 100 সিসি, এটার আয়তন হচ্ছে 100 সিসি, এটার আয়তন হচ্ছে 100 সিসি, প্রত্যেকেরই আয়তন সমান এবং প্রত্যেকেই ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রা, ধরা যাক ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা আছে, 30 ডিগ্রি সেলসিয়াস এইটাতে রাখা আছে, এবং এদের মধ্যে এইটাতে অক্সিজেন গ্যাস ভরা হয়েছে, এটাতে নাইট্রোজেন ভরা হয়েছে, এটায় ধরা যাক কার্বন ডাইঅক্সাইড ভরা হয়েছে। এবং এই যে গ্যাস ভরা হয়েছে এদের মানে যে চাপে গ্যাসগুলো ভরা হয়েছে, ভেতরে যে গ্যাসগুলো যে প্রেশার অ্যাপ্লাই করছে সেই প্রেশারগুলো তিনটার ক্ষেত্রেই সমান। ধরা যাক এইটার ক্ষেত্রে 1 atm, মানে অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপেই রাখা হয়েছে অক্সিজেনকে, এটাও 1 atm, এইটাও 1 atm, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এক বায়ুমণ্ডলীয় চাপ, এটাও এক বায়ুমণ্ডলীয় চাপ, এটাও এক বায়ুমণ্ডলীয় চাপ, তিনটাকেই একই চাপে রাখা হয়েছে। সেই অবস্থায় অ্যাভোগাড্রো কি বলেছিলেন? অ্যাভোগাড্রো বলেছিলেন এইটাতে যতগুলো মলিকিউল থাকবে, গ্যাস অণু যতগুলো থাকবে, এটাতেও ঠিক ততগুলোই গ্যাস অণু থাকবে, এটাতেও ততগুলোই গ্যাস অণু থাকবে। এইখানে যদি n মলিকিউলস থাকে তাহলে এটাতেও n মলিকিউলস থাকবে আর এটাতেও n মলিকিউলস থাকবে। এই স্টেটমেন্টটা কি? আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার
এই যে সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তিনটেতেই প্রেশার সেম, আর তিনটেতেই টেম্পারেচার সেম, আর তিনটেতেই প্রেশার সেম। আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস, ইকুয়াল ভলিউম নিয়েছি, একই আয়তন নিয়েছি সমস্ত গ্যাসগুলোর, এখানে আমি তিনটে নিয়েছি, কন্টেন দ্য সেম নাম্বার অফ মলিকিউলস, একই সংখ্যক অণু থাকবে। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একটা কনস্ট্যান্ট স্থির করা হয় আর কি, যেখানে দেখা যায় হিসাব করে যে এইখানে 100 সিসি না নিয়ে যদি তুমি 22,400 সিসি নাও, এখানে 22,400 সিসি নাও, এটাতেও তুমি 22,400 সিসি নিয়েছ, এই কন্টেনারটার ভ্যালু হচ্ছে 22,400 সিসি নিলাম। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, এটাও 0 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, এটাও 0 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি, এটাও 1 atm চাপে রেখেছি, এটাও 1 atm চাপে রেখেছি, আর এটাও 1 atm চাপে রেখেছি। তাহলে এই কন্ডিশনে অর্থাৎ ভলিউম যেখানে 22,400 সিসি, প্রেশার যেখানে 1 atm স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ, আর তাপমাত্রা ক্যাপিটাল টি যদি রাখি তাহলে লিখব 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। এই কন্ডিশনে এই যে n সংখ্যক অণু থাকবে, এই n সংখ্যক অণুকে তখন স্মল n না বলে ক্যাপিটাল N বলা হয়, তখন n ইকুয়াল টু ক্যাপিটাল N, সেই n এর ভ্যালুটা হবে 6.022 ইন্টু 10⁻23। অর্থাৎ বুঝতেই পারছো একের পিঠে 23টা শূন্য বসালে দিয়ে এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা হয় ততগুলো সংখ্যক অণু থাকবে, মানে অক্সিজেন অণুর সংখ্যাও এতগুলো হবে, নাইট্রোজেন অণুর সংখ্যাও এতগুলো হবে, কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যাও এতগুলো হবে, কিন্তু এদের ওজন আলাদা হবে। ওজন আলাদা, এটা আসছি একটু বাদে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে নাম্বার অফ মলিকিউলস উইল বি সেম। অ্যাটমস আলাদা হতে পারে, এখানে যদি এতগুলো মলিকিউল থাকে তাহলে অক্সিজেন গ্যাস যেহেতু ডায়াটমিক অর্থাৎ দ্বিপারমাণবিক, দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়েছে, তাহলে এখানে পরমাণুর সংখ্যা কটা হবে না 8 × 2, অণু আছে এতগুলো, তাহলে পরমাণু এর দ্বিগুণ আছে যেহেতু এটা O2। নাইট্রোজেনও দ্বিপারমাণবিক ডায়াটমিক, তাহলে এখানে পরমাণুর সংখ্যা 8 × 2 হয়ে যাবে। আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো দুটো অক্সিজেনের পরমাণু, একটা কার্বনের পরমাণু, তাহলে মোট 3টে পরমাণু আছে, তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যা 8 × 3 হয়ে যাবে। তার মানে এটা বলতে চাইছি কি, অর্থাৎ পরমাণুর সংখ্যা মিলতে নাও পারে কিন্তু অণুর সংখ্যা মিলবে, এইটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এইবার যে জায়গাটায় একটু আলোচনা করে নেওয়া দরকার, যেখানে তোমরা ওই ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যে তৈরি করো, সেখানে তোমাদের অনেকেরই আমি টেন্ডেন্সি দেখতে পাই যে বয়েলের সূত্র অনুযায়ী তোমার V প্রপোর্শনাল টু 1/p বা আর চার্লসের সূত্র অনুযায়ী V প্রপোর্শনাল টু T, আর অ্যাভোগাড্রোস ল অনুযায়ী V প্রপোর্শনাল টু N, এটা লিখে দাও, যেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা। মোল কথাটা এখনো আসেনি, তা ব্যাপার হচ্ছে এইবার একসঙ্গে তিনটেকে জুড়ে দিয়ে আলটিমেটলি যেটা করো V প্রপোর্শনাল টু 1/p ইন্টু T ইন্টু N, এইবার V ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট R ইন্টু 1/p ইন্টু T ইন্টু N, তাহলে এটা কোনাকুনি গুণ করে দিলে PV ইকুয়াল টু Nটা আগে লিখলাম আর T, এইটা করো। আমার বক্তব্যটা এই দুটো নিয়ে কিছু নেই, এই দুটো ঠিক আছে। এই যে V প্রপোর্শনাল টু N, এটা বইগুলোতেও থাকে,
এইটা কিন্তু লেখা উচিত নয়। প্রপোর্শনালিটি রিলেশন আমরা কখন লিখতে পারি সেই নিয়ে একটুখানি কথা বলে নিই। সমানুপাতিক সম্পর্ক কখন লিখতে পারি না, সমানুপাতিক সম্পর্ক লিখতে পারি তখনই যখন দুটো চলরাশি, অর্থাৎ এখানে ভি আর এন এই দুটোকে যদি চলরাশি বলে ভাবি, ভেরিয়েবল বলে ভাবি, এই দুটো ভেরিয়েবল যদি যে কোনো মান গ্রহণ করতে পারে তার রেঞ্জের মধ্যে, রেঞ্জ থাকতেই পারে, সেই রেঞ্জের মধ্যে যদি যে কোনো মান গ্রহণ করতে পারে তখন আমরা সেইটাকে সমানুপাতিক বা এরকম ধরনের রিলেশন বসাতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে যে যে কোনো মান কথাটার মানে কি, যে কোনো ভ্যালু গ্রহণ করতে পারে এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে, ধরো প্রথম কথা হচ্ছে আমরা, আচ্ছা মূল কথাটা বলে নিই তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। এই যে সংখ্যাটা, এই যে যখন কোনো গ্যাসকে আমি একটা আবদ্ধ পাত্রে রেখেছি, রাখবার পরে তার আয়তন 22,400 সিসি, চাপ হচ্ছে 1 ATM, তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় তার মধ্যে এত সংখ্যক যে অণু থাকবে বলছি, এই সংখ্যক অণুকে 1 মোল অণু বলা হয়। অর্থাৎ মোল এককটা হচ্ছে একটা নাম্বারকে ডিটারমাইন করছে, একটা নাম্বারকে সূচিত করছে, ঠিক আছে? তার মানে ইট ইজ কি বলবো, ইট ডিনোট সাম নাম্বার। তো এবার এই যে পিভি ইকুয়াল টু এনআরটি রিলেশনটায় এন এর ভ্যালু আমি সবচেয়ে ছোট কত নিতে পারি কেউ বলতে পারবে? এন এর ভ্যালু 1 মোল নিতে পারি, হাফ মোল নিতে পারি, 1/4 মোল নিতে পারি, সবচেয়ে ছোট নেগেটিভ নিতে পারি না সেটা নয়, বাদ দিলাম যে হ্যাঁ আমি এটা 1/6.022 সবচেয়ে ছোট কত নিতে 10 পারি, ঠিক 1/6.022 × 10⁻23, এর চেয়ে ছোট নেওয়া সম্ভব নয়। তার কারণ হচ্ছে যদি নিই তাহলে মলিকিউলকে ভাগ করতে হয়, ভাঙতে হয়। এবার অক্সিজেন মলিকিউলকে ভেঙে তুমি বলবে যে হ্যাঁ স্যার অক্সিজেন পরমাণু পাওয়া যেতে পারে, অক্সিজেন পরমাণু তো অ্যাভেলেবল, কিন্তু ইনার্ট গ্যাসগুলো যেগুলো ধরো নিষ্ক্রিয় গ্যাস, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো তো গ্যাস, এগুলো কিন্তু সব হচ্ছে মোনো অ্যাটমিক, অর্থাৎ এক পারমাণবিক গ্যাস, অর্থাৎ তাদের অণুগুলো একটি পরমাণু নিয়েই গঠিত, বা বলতে পারো তাদের যাহা পরমাণু তাহাই অণু, তাদের মলিকুল আর অ্যাটমের মধ্যে কোনো ভেদ নেই। তাহলে আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি? অর্থাৎ আমি একটা নির্দিষ্ট লিমিটের পর তার চেয়ে ছোট এন এর মান আর নিতে পারছি না, কিন্তু যখন কোনো একটা চলরাশি কে আমরা চলরাশি বলি, মানে কোনো একটা ভেরিয়েবল বলি, ধরা যাক তোমাদের একটা আমি ইকুয়েশন দিয়ে একটা গ্রাফ আঁকতে বললাম, ধরা যাক সবচেয়ে একটা সহজ সমীকরণ লিখি, y = 2x, y = 2x, বা আরেকটু ধরো y = 2x + 3, এরকম একটা সমীকরণ লিখে তোমাদের বললাম যে গ্রাফ পেপারে গ্রাফ আঁকো। এরকম তো গ্রাফ আঁকা তোমরা শিখেছো। তাহলে এইখানে এক্স আর ওয়াই এর ভ্যালুর উপর কোনো নিষেধাজ্ঞা আছে? এক্স এর মান এত ছোট নেওয়া যাবে না, এত বড় নেওয়া যাবে না, বা এরকম মানে এত ছোট ছোট গ্যাপে নেওয়া যাবে না, এরকম তো কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে প্রকৃত ভেরিয়েবল। বা ধরো আরও যে সমস্ত সম্পর্ক আছে আমাদের, সেই সম্পর্কগুলোতে কোথাও কোথাও আমরা দেখতে পাবো যে এই মানে যে রিলেশনগুলো পাবো সেখানে আমরা ওই ভাগ করার বিষয়টা যত খুশি তত ছোট এই ব্যাপারটা কিন্তু করতে পারবো, যেটা এই এন এর বেলায় এই যে মোল সংখ্যা হচ্ছে এই 6.022 × 10⁻23টি অণু থাকলে তাকে 1 মোল বলছি। আধ মোল বা হাফ মোল কাকে বলবো না? একে 2 দিয়ে ভাগ করব, একে 3 দিয়ে ভাগ করব, একে আমি আরো যদি ছোট করি তাহলে সবচেয়ে একটা অণুতে গিয়ে যদি পৌঁছতে আমায়, তাহলে আমার, আচ্ছা একটু লিখি,
মুখে বললে অনেকেই এই জায়গাটা ফলো করতে পারবে না। আমার এই জিনিসটা হচ্ছে অণুর সংখ্যা, তাহলে আমার এই যে রিলেশনটা পিভি ইকুয়াল টু এন আর টি, এই এনটা আসলে কি না এই নাম্বারটা বোঝাচ্ছে, মানে নাম্বারটা, এই নাম্বারটাকে ডাইরেক্ট বোঝাচ্ছে না, এই নাম্বারটাকে 1 মোল হিসেবে বোঝানো হচ্ছে। এবং এই মোল ইউনিটে ধরো আমি 1 মোল গ্যাস যদি নিই, ফর 1 মোল PV equal to 1 into RT. For 2 moles PV equal to 2 RT. বা ধরো for 2.5 moles PV equal to 2.5 RT, আপত্তি নেই। কিন্তু ধরো এবার আমি ছোট করছি, for half mole PV equal to half RT। কতগুলো অণু আছে এই ক্ষেত্রে না 6.022 into 10 to the power 23। আমি এই জায়গাটা মুছি, তাহলে এই রিলেশনটাকে যদি 1 নম্বর রিলেশন বলি, 1 এর জন্য নাম্বার অফ মলিকিউলস অণুর সংখ্যা দাঁড়াচ্ছে 6.022 into 10 to the power 23 by 2। For 1/4 mole PV equal to 1/4 RT, এটা 2 নম্বরের জন্য তাহলে নাম্বার অফ মলিকিউলস দাঁড়াচ্ছে 6.022 into 10 to the power 23 by 4। তোমরা বলবে যে স্যার 10 to the power 23 অনেক বড় সংখ্যা, তাকে 4 দিয়ে ভাগ করতেই পারি, অসুবিধা কিছু নেই। এবার এই করতে করতে যদি আমরা এই রকম জায়গায় পৌঁছাই, ফর 1 by 6.022 into 10 to the power 23 মোল, ইচ্ছে করে একটা এরকম নাম্বার নিলাম, তাহলে কি দাঁড়ালো, তাহলে PV equal to 1 by 6.022 into 10 to the power 23 into RT, এটা রিলেশন নাম্বার 3। তাহলে এই রিলেশন নাম্বার 3 তে দেখো নাম্বার অফ মলিকিউলস বা অণুর সংখ্যা কতগুলো হচ্ছে 6.022 into 10 to the power 23 divided by 6.022 into 10 to the power 23 which is equal to 1। একটি অণুতে গিয়ে পৌঁছলাম। আমি যদি এটা আরেকটু বড় করে দিই, অর্থাৎ ফর 1 বাই, এটাকে ডাবল করলে 6 দুগুণে 12 12.044 into 10 to the power 23 মোল, তাহলে এই রিলেশনটা হওয়া উচিত। এখানে মুছে দিই, জায়গার অভাব ঘটছে। তাহলে PV equal to 1 by 12.044 into 10 to the power 23 RT, এইটা আমার রিলেশন দাঁড়াবে। এটা আমার 4 নম্বর ইকুয়েশন। তাহলে 4 নম্বর ইকুয়েশনের জন্য নাম্বার অফ মলিকিউলস কটা দাঁড়াবে 6.022 into 10 to the power 23 কত দিয়ে ভাগ করব, আর যে সংখ্যাটা এখানে তলায় আছে সেইটা দিয়ে, অর্থাৎ 12.044 into 10 to the power 23, that is equal to half। 10 to the power 23 10 to the power 23 কেটে গেল, আর 6.022 আর 12.044 মানে কাটাকুটি করলে হাফ হয়। তাহলে the theory vanishes for monoatomic molecules। তাহলে যে গ্যাসগুলোর মলিকিউলগুলো কেবলমাত্র একটি অ্যাটম, অর্থাৎ ওই অক্সিজেনের মতো ডায়াটমিক বা নাইট্রোজেনের মতো ডায়াটমিক নয়, কার্বন ডাইঅক্সাইডের মতো ট্রায়াটমিক নয়, 3টে অ্যাটম নিয়ে অণু তৈরি হয়েছে, 3টে পরমাণু নিয়ে অণু তৈরি হয়েছে, সেরকম নয়। যেগুলো ইনার্ট গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই যে ইনার্ট গ্যাসগুলো, তারা তো মোনোঅ্যাটমিক, তারা তো তাদের যেটাই অণু সেটাই পরমাণু, তাদের তো দুটো পরমাণু নিয়ে বা 3টে পরমাণু নিয়ে তো আর অণু তৈরি করতে হয় না। তাদের বেলায়
আমি যদি এই পরিমাণ গ্যাস নিতে চাই তাহলে আমায় আধখানা মলিকুল নিতে হয়, হুইচ ইজ অ্যাবসার্ড। তাহলে মলিকুলের অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। তাহলে যেখানে আমরা ওই এন এর একটা মানে এইখানে এন এর ভ্যালুর মানে এনকে এমন আমায় চুজ করতে হবে যাতে এই এন এর ভ্যালুটা মানে আমার নাম্বার অফ মলিকিউলসের ভ্যালুটা, অর্থাৎ এই যে আমি ভাগটা করছি এই ভাগটা করে যেন সবসময় ডান দিকে আমার পূর্ণ সংখ্যা আসে। এই 2 দিয়ে ভাগ করলেও পূর্ণ সংখ্যা আসবে, 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসবে। 6.022 × 10⁻23 এটা দিয়ে ভাগ করেছি, এটাতেও পূর্ণ সংখ্যা পেয়েছি। এটা দিয়ে ভাগ করে পূর্ণ সংখ্যা পাইনি, হোল নাম্বার পাইনি। তাহলে আমার তার মানে এখানে একটা শর্ত চাপাতে হচ্ছে। কি সেই শর্ত? যে অর্থাৎ এন এর ভ্যালুটা এমন হতে হবে যাতে করে যেন আমার এই যে নাম্বার অফ মলিকিউলসটা কোনো সময় যেন ভগ্নাংশে না চলে আসে। মানে সেটা প্রকৃত ভগ্নাংশ হতে পারে বা ধরো মিশ্র ভগ্নাংশ হতে পারে। অর্থাৎ মলিকিউলকে ভাঙবো না, এই কনসেপ্ট নিয়ে আমায় এগোতে হবে। অর্থাৎ এটা হাফটা যেমন সম্ভব নয়, 1/2 অর্থাৎ 1.5 সেটাও সম্ভব নয়। হয়তো দেখা গেল এই তলায় ডিনোমিনেটরটা, বা ধরো আমি এখানে একটা এমন সংখ্যা নিলাম, অর্থাৎ এইখানে যেমন 1 মোল নিয়েছি এখানে 1RT হয়েছে, 2 মোল নিয়েছি 2RT হয়েছে, 2.5 মোলস নিয়েছি, আমি ধরে নিচ্ছি 2.5 দিয়ে এই 6.022 × 10⁻23 কে ভাগ করলে ভাগ মিলে যাবে। কিন্তু এইখানে এমন মোল নাম্বার তো নেওয়া সম্ভব যেখানে এই 6.022 × 10⁻23 কে ভাগ করলে ভাগফলটা পূর্ণ সংখ্যায় আসবে না, হোল নাম্বারে আসবে না। তাহলে আমি যদি তোমায় এখানে অনুর সংখ্যা বার করতে বলি, তুমি এখানে কি করবে? তোমার প্রসেস কি বার করার না, এখানে যত মোল আমি নেব সেই মোল নাম্বারটা দিয়ে, অর্থাৎ তোমাকে বলা আছে যে এত মোল গ্যাস মানে তত মোল গ্যাস। তাহলে এইখানে আমরা এই ক্ষেত্রে এইটা থেকে হিসাব করেছিলাম, হাফ মোলের বেলায় হিসাব করেছিলাম। তুমি এইখানে 1 মোলের বেলায় নাম্বার অফ মলিকুলস কী করতে না, ওই 6.022 × 10⁻23 কে 1 দিয়ে গুণ করতে, 2 এর বেলায় 2 দিয়ে গুণ করতে, 2.5 এর বেলায় 2.5 দিয়ে গুণ করতে। এইবার এইখানে এমন একটা ভ্যালু আমি নিলাম যে ভ্যালু দিয়ে ওই 6.022 × 10⁻23 কে গুণ করলে সেটা পূর্ণ সংখ্যায় আসবে না। তাহলে সেটা তার মানে প্র্যাকটিক্যালি ফিজিবল নয়। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো আমি এই 2.5 এর জায়গায় 1/3 বা বেশ 1/3RT 1/3RT যদি নিই, অর্থাৎ PV = 1/3RT। তাহলে 1/3 মানে তো সেই 0.3 রেকারিং, মানে 0.33333333 এরকম চলতেই থাকবে। তাহলে 0.3333 যদি চলতে থাকে তাহলে আমি কোনোদিন এই 6.022 × 10⁻23 একে যখন এই আমি নাম্বার অফ মলিকুলস বার করতে বলবো, আমি কোনোদিন ভাগ মেলাতে পারবো? আমি ভাগটা করে দেখাই। তাহলে এই ক্ষেত্রে তার মানে এন এর এই 1/3 ভ্যালুটা তাহলে ফরবিডেন বলতে পারি, নিষিদ্ধ। অর্থাৎ আমি কি বললাম, PV = 1/3RT মানে 1/3 মোল, 1/3 মোল গ্যাস নিয়েছি। 1/3 মোল যদি গ্যাস নিই তাহলে আমার এখানে হাফ RTর জন্য কি করেছিলাম, নাম্বার অফ মলিকুলস হিসেব করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে আমার এইটার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নাম্বার অফ মলিকুলস দাঁড়াবে বা অণুর সংখ্যা দাঁড়াবে 6.022 × 10⁻23 / 3। দেখো এই ভাগটা কোনোদিন মিলবে? মানে একদম এটা ভাগ করে একটা হোল নাম্বার পাওয়া যাবে কি, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে? না স্যার, না স্যার, পাওয়া যাবে না। তা সুতরাং
এই ভ্যালুটা তার মানে অ্যাকসেপ্টেবল নয়। আমি তার মানে হ্যাঁ যদি স্যার অ্যাকসেপ্টেবল নয়। পিভি ইকুয়াল টু 1/3 আরটি আর্গন গ্যাসের জন্য আমি যদি এরকম একটা রিলেশন লিখি, তাহলে এই ভ্যালুটা চলছে না। তার মানে আমার ভেরিয়েবল যেটাকে মনে করছিলাম ওই ভি ভ্যারিজ অ্যাজ এন, এন ইজ নট অ্যাকচুয়াল এ ট্রু ভেরিয়েবল। মানে ভেরিয়েবল বলতে যা বুঝি আমরা ম্যাথামেটিক্যালি, সেইটা তোমার এর ক্ষেত্রে ঠিক খাটছে না। সেই জন্য ভি কারণ এর value আছে বলে। হ্যাঁ, কারণ এনের ভ্যালুর উপর এত লিমিটেশনস আছে। এনের কিছু কিছু ডিসক্রিট ভ্যালুর জন্যে, এনের কিছু কিছু ডিসক্রিট সেট অফ ভ্যালুজের জন্যে এই পিভি ইকুয়াল টু এনআরটি এই রিলেশনটা স্যাটিসফাই করছে। কিছু কিছু নির্দিষ্ট এনের মানের জন্য, সব মানের জন্য নয়। এনের মান যা খুশি হতে পারে না। বুঝতে পারা গেল কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তা সুতরাং ভি প্রপোর্শনাল টু এন জায়গাটা তোমরাও পরবর্তীকালে যখন ছাত্রদের শেখাবে, এই জায়গাটা বইতে অনেক সময় লেখকরা লিখে দেন, মানে ওই আর কি, কেউ একজন ভুল করলেন, এবার সেই ভুলটাই তারপরের জন কপি করলেন, তারপরের জন কপি করলেন, এইভাবে চলতে থাকে। আগেকার বইগুলোতে কিন্তু এগুলো ছিল না। আজ থেকে যদি তুমি 30 বছর আগেকার ফিজিক্যাল সায়েন্স বই খুলে অ্যাভোগাড্রোস প্রকল্প, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস দেখো, সেখানে কিন্তু ভি প্রপোর্শনাল পি, সেখানে আমাদের সেটা ভাবলে তো চলবে না, সেখানে কিন্তু কোথাও ভি প্রপোর্শনাল টু এন লেখা নেই। শিখতে হবে সেই জায়গায় আমরা এই জায়গাটা যেন মাথায় রাখি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এনটা অ্যাভয়েড করব, লিখবো না। কারণ আমাদের ভি প্রপোর্শনাল টু এনটা লেখার তো দরকার নেই। পিভি প্রপোর্শনাল টু টি ফর 1 মোল জন্য আমরা এককটাকে মানে ওই কনস্ট্যান্টটাকে আর লিখছি, ফর এন মোলস এন আর লিখছি, তাহলেই সমস্যাটা মিটে যায়। তবে ভি প্রপোর্শনাল টু এন লিখলে কোনো সমস্যা হচ্ছে না কেন না, যেহেতু এই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটা যেহেতু অনেক বড়, সেই জন্যে এটা ভেরিয়েবলের মতো ভাবতে খুব একটা অসুবিধা হচ্ছে না। প্র্যাকটিক্যাল পারপাসে এটাকে আমরা ভেরিয়েবল বলে ভাবলেও পিওর ম্যাথামেটিক্সের ভিউ পয়েন্ট থেকে এটাকে আমরা ভেরিয়েবল বলে ভাবতে পারবো না। এনটার কিছু ডিসক্রিট ভ্যালু আছে, এন এর কিন্তু যে কোনো ভ্যালু আমি এন এর উপর চাপাতে পারবো না। মানে এর এই রিলেশনটা যেমন ইট ইজ ইনভ্যালিড ফর, মানে ধরা যাক আর্গনের জন্য ইনভ্যালিড ফর আর্গনের জন্য, বা পিভি ইকুয়াল টু 1/7 আরটি, এটাও ইনভ্যালিড। ধরো আর একটা গ্যাস নিই, ধরো রেডনের জন্য এটা ইনভ্যালিড। সেই জন্য এইরকম ইনভ্যালিডিটি অনেক বেরোবে। তো সুতরাং আমরা এনটাকে সরাসরি ভেরিয়েবল হিসেবে উই ক্যান ট্রিট এন অ্যাজ এ নর্মাল ভেরিয়েবল। আচ্ছা, এবার মোল সম্বন্ধে একটু আলোচনা করি। মোল সম্বন্ধে আলোচনা করার আগে আমি একটু গোড়ায় চলে যাই। মানে আমরা আমাদের পুরনো ক্লাস 9-এর যে বিদ্যে, সেই বিদ্যেটা একটুখানি ঝালাতে আসি, তাহলে মোল মাথায় ঠিকঠাক ঢুকে যাবে আর অসুবিধা হবে না। আমি কতগুলো উদাহরণ নিচ্ছি, কতগুলো এলিমেন্টারি উদাহরণ নিচ্ছি। ধরা যাক প্রথমে হাইড্রোজেন নিলাম। হাইড্রোজেনের, আচ্ছা এটা লেখার আগে একটা কাজ করি, প্রোটন, নিউট্রন, এই নাম্বারগুলো লিখব। হাইড্রোজেনের বেলায় প্রোটন একটা, নিউট্রন নেই। এরপরে আছে হিলিয়াম, হিলিয়ামের একটা প্রোটন, না সরি, দুটো প্রোটন, দুটো নিউট্রন। লিথিয়াম, তিনটে প্রোটন, চারটে নিউট্রন। লিথিয়ামের পর বেরিলিয়ামের চারটে প্রোটন, এইখানে সম্ভবত 5 হবে, 5 কি 4 আমার মনে নেই, যাই হোক নিউট্রন 5টা হতেই পারে বেরিলিয়ামের, অসুবিধা কিছু নেই। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, এই ফিগারটা একটুখানি দেখতে হবে। বোরন, কার্বন 6টা, কার্বনের পর বোরন, কার্বন, নাইট্রোজেন 7টা,
7টা, নর্মাল আইসোটোপগুলো লিখছি। অক্সিজেনের বেলায় 8টা, এরপর ফ্লুরিনের বেলায় 9টা, ফ্লুরিনের নিউট্রন আচ্ছা 10টা থাকে না 11টা থাকে আসছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি বোরনের হচ্ছে 6টা থাকে, আর ফ্লোরিনটা দেখো তো, আর স্যার ফ্লোরিনের হচ্ছে 10টা। 9টা। এখানে এরপরে নিয়ন আসছে, নিয়নে 10টা, এখানে কটা? নিয়নের নিউট্রন সংখ্যা কটা? পিরিয়ডিক টেবিলটা দেখলেই পেয়ে যাবে, মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিলটা। মনে হচ্ছে? বেশ, কেন লিখলাম এগুলো? আমরা ধরে নেব প্রত্যেকটা প্রোটন হচ্ছে আইডেন্টিক্যাল, প্রত্যেকটা প্রোটনের মাস, দেখতে, চেহারা সব কিছু একই রকম, নিউট্রনও সব কিছু একই রকম। অর্থাৎ প্রোটন আর নিউট্রনের আমাদের মানে কেমিস্ট্রির ভিউ পয়েন্ট থেকে যদি ভাবি, প্রোটন আর নিউট্রনের কোনো ভেদ নেই, কেবলমাত্র তাদের চার্জের ভেদ আছে। নিউট্রনের চার্জ নেই, প্রোটনের চার্জ আছে। এছাড়া প্রোটন এবং নিউট্রনের যদিও মাস সামান্য তফাৎ, প্রোটনের মাস হচ্ছে তোমার পি দিয়ে লিখি 6 নয় 1.6725। একটুখানি দেখো তো মিলিয়ে ঠিকঠাক লিখছি কিনা। 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের মাস হচ্ছে 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি। সম্ভবত ঠিকই লিখেছি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার তার মানে প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সমান। স্যার হ্যাঁ বলো বলো, স্যার শুনছি। বলছি ফ্লোরিনেরটা ভুল লিখলেন। তোমরাই তো স্যার বললে বলছি ফ্লোরিনেরটা ভুল লিখলেন। বলো কত? স্যার আমি 10 বলছি তখন। স্যার 10। আমরা মোস্ট কমন বা নিয়নের বেলা অ্যাবান্ডেন্ট আইসোটোপটা নিয়ে আলোচনা হ্যাঁ, করছি, স্যার। যেটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, যেটা বলার, আমরা আমাদের বিচারে ধরে নেব যাহা প্রোটন, মানে অর্থাৎ একটা প্রোটনকে নিয়ে তোমাদের দিকে এইভাবে যদি ছুড়ে দিই, তোমাদের যতটা জোরে লাগবে ধাঁই করে মাথায়, একটা নিউট্রনকে ছুড়ে দিলেও ততটাই জোরে লাগবে। আমাদের প্রোটন আর নিউট্রনের মাস সেম। এবার তাহলে এবার ভাবতে পারি যে হিলিয়াম 4 times heavier than hydrogen, helium atom, দেখো আপত্তি আছে? না স্যার। না এরপরে স্যার লিথিয়াম, হিলিয়াম অ্যাটম হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের থেকে 4 গুণ ভারী। এই যে 2 আর 2, মানে দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। আর হাইড্রোজেনে কেবলমাত্র একটি প্রোটন ছিল। তাহলে প্রোটন আর নিউট্রন যদি সব একই রকম হয়, তাহলে হিলিয়াম শুড বি 4 times হেভিয়ার দেন হাইড্রোজেন। লিথিয়াম 4 আর 3 7, তাহলে 7 times হেভিয়ার দেন হাইড্রোজেন অ্যাটম। ঠিক তো? তাহলে কার্বন, এতগুলো ছেড়ে দিয়ে চলে আসি, কার্বন অ্যাটম হচ্ছে 12 times হেভিয়ার দেন এইচ অ্যাটম। দেখো এই অবধি কারোর সমস্যা আছে? না স্যার। না স্যার না কারো না থাকলে, স্যার। কারো যার আছে সে বলবে। অক্সিজেন 16 times heavier than H atom, 16 times heavier than H atom। তাহলে ব্যাপার হচ্ছে এইটা কেন লিখছি, তাহলে আমি ধরা যাক আমাদের জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি আমি কথার কথা বলছি যে ধরো x গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন নেওয়া হয়েছে, তার মধ্যে 100টা হাইড্রোজেন অ্যাটম আছে।
ধরা যাক, মানে আমরা আমাদের সুবিধের জন্য মন দিয়ে ভাববে, কটা হাইড্রোজেন অ্যাটম আছে? এক্স গ্রাম, এর মধ্যে 100টা হাইড্রোজেন অ্যাটম আছে। তাহলে ঘুরিয়ে যদি লিখি তাহলে ওয়েট অফ 100 H atoms, সেটা হচ্ছে এক্স গ্রাম। যে বুঝতে পারবে না আমাকে সঙ্গে সঙ্গে সেইখানে আটকে কিন্তু প্রশ্ন করবে। তাহলে 100টা হাইড্রোজেন অ্যাটমের ওজন এক্স গ্রাম, ঠিক? তাহলে ওয়েট অফ 100 লিথিয়াম অ্যাটমস কত হবে? লিথিয়াম অ্যাটম হচ্ছে 7 টাইমস হেভিয়ার দ্যান হাইড্রোজেন অ্যাটম, তাহলে এটা নিশ্চয়ই 7x গ্রাম হবে। আপত্তি আছে কারোর? মানে না, বুঝতে স্যার। বুঝতে পারলে না, সকলে? না স্যার, পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বুঝতে পেরেছি। তাহলে ওয়েট অফ 100 অক্সিজেন অ্যাটমস, তাহলে সেটা হবে 16x গ্রাম। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার এক্স টেক্স ভুলে যাও। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে যতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, দাঁড়াও এটা এইভাবে লিখি, নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে যতগুলো পরমাণু অ্যাটম আছে, 16 গ্রাম অক্সিজেন গ্যাসের মধ্যেও ততগুলো অক্সিজেন পরমাণু থাকবে। হ্যাঁ স্যার। কারণ একটু আগেই দেখলাম অক্সিজেন হচ্ছে, একটা অক্সিজেন অ্যাটম হচ্ছে হাইড্রোজেনের 16 টাইমস। 16 গুণ ভারী। তাহলে 1 গ্রামের মধ্যে হাইড্রোজেন অ্যাটম যতগুলো আছে, 16 গ্রাম অক্সিজেনের মধ্যে কিন্তু ততগুলোই অক্সিজেন অ্যাটম আছে। আমায় কেউ প্রশ্ন করছো না, যারা প্রশ্ন করছো না কোনো, আমি কিন্তু আবার বারবার রিপিট করছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পারছো বলেই প্রশ্ন করছো না। 2 নম্বর কথা, এই 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 করে গুণে দেখা গেছে যে in 1 gram of hydrogen gas at STP, নাম্বার অফ মলিকিউলস হচ্ছে, নাম্বার অফ অ্যাটমস হচ্ছে, মলিকিউলসে তো এখনো আসেনি, নাম্বার অফ অ্যাটমস 6.022 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম আছে। তাহলে নাম্বার অফ অ্যাটমস ইন 1 গ্রাম অফ হাইড্রোজেন, সেটা যদি নাম্বার অফ অ্যাটমস ইন 16 গ্রাম অফ অক্সিজেন হয়, তাহলে ইন 16 গ্রাম অফ অক্সিজেন গ্যাস at STP, number of atoms should be same, 6.022 into 10⁻23। অর্থাৎ এসটিপিতে, মানে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, সাধারণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের 1 গ্রামের মধ্যে যদি 6.022 ইন্টু 10⁻23 খানা অ্যাটম থাকে, তাহলে ওই একই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের মধ্যে নাম্বার অফ অ্যাটমস শুড বি সেম, এবং এই নাম্বারটাকে বলা হয় 1 মোল। তাহলে এবার একটা জায়গা বুঝবার চেষ্টা করি, এদিকটা মুছে দিলাম, সেটা হচ্ছে যে দেখো, তাহলে 1 মোল অক্সিজেন অ্যাটম বা মাস অফ 1 মোল অফ অক্সিজেন অ্যাটম, 1 মোল অক্সিজেন অ্যাটমের যা মাস,
সেটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করলে, সরি ভুল লিখলাম, সেইটা ইকুয়াল টু 16 ইন্টু মাস অফ 1 মোল এইচ অ্যাটম। দেখো এই লেখাটা কারোর বুঝতে সমস্যা আছে কিনা, যে 1 মোল অক্সিজেন অ্যাটম তার মানে কতগুলো অক্সিজেন অ্যাটম না 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অ্যাটম, অক্সিজেন পরমাণু। তার যা মাস হবে, তার যা ভর হবে, সেটা হাইড্রোজেন অ্যাটম যদি 1 মোল আমি নিই, তার মাস হবে এইটার 16 টাইমস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কে বুঝতে পারোনি? স্যার আরেকবার বলুন। কোন স্যার জায়গাটা? আরেকবার বলুন। কোন জায়গাটা? স্যার এই জায়গাতে মাস মানে- অফ 1 মোল। যেহেতু আমরা দেখতে পেয়েছি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে এসটিপিতে, অবশ্যই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, অ্যাটমের সংখ্যা কটা না এতগুলো। 16 গ্রাম অক্সিজেন এসটিপিতেই যদি নিই, তার মধ্যেও অ্যাটমের সংখ্যা কটা না এতগুলোই। এবং এইটা সমান হয়েছে কেন না, বিকজ অক্সিজেন অ্যাটম ইজ 16 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন অ্যাটম। অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর চেয়ে 16 গুণ ভারী, এবং এই সংখ্যাটাকেই তো আমরা 1 মোল বলি। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি যে 1 মোল অক্সিজেন অ্যাটমের যা মাস, অর্থাৎ 16 গ্রাম হিসেব মতো, তাহলে আর হাইড্রোজেন অ্যাটমের মাস কত, হাইড্রোজেন অ্যাটমের ভর কত 1 গ্রাম, তাহলে 1 গ্রামকে কত দিয়ে গুণ করলে 1 মোল অক্সিজেন অ্যাটমের মাস পাবো? নিশ্চয়ই 16 দিয়ে গুণ করলে। 16। হ্যাঁ স্যার। এবার দেখো যারা বুঝতে পারোনি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে তোমার এই রিলেশনটা আশা করি আর সমস্যা করবে না। ঠিক তেমনি করে মলিকিউলের বেলায় আসি। মলিকিউলের বেলায় যদি আসি, মলিকিউলের বেলায় দেখো একটা জিনিস, মলিকিউলের বেলায় কি হয় না, মোনো অ্যাটমিক হতে পারে। মোনো অ্যাটমিক মানে হচ্ছে এক পারমাণবিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, বা তার চেয়েও বেশি হয়। যেমন মিথেন মলিকিউলের মধ্যে 5টা অ্যাটম থাকে। আমি এই 3টে দ্বিপারমাণবিক, এটা হচ্ছে ত্রিপারমাণবিক। তো এই যে এই কথাগুলোর মানে কি, মোনো অ্যাটমিক মলিকিউল, ডায়াটমিক মলিকিউল, ট্রায়াটমিক মলিকিউল, এক পারমাণবিক অণু, দ্বিপারমাণবিক অণু, ত্রিপারমাণবিক অণু। অর্থাৎ যে অণু একটি মাত্র পরমাণু দিয়ে তৈরি, এই কথাটা বলার থেকে যে অণু, পরমাণু আর অণুর মধ্যে কোনো ভেদ নেই, যে পরমাণুগুলো একা একা থাকে, কারোর সঙ্গে জুটি বেঁধে থাকে না, তাদেরকে আমরা এক পারমাণবিক অণু বলে ভাবতে পারি। যেমন ওই ইনার্ট গ্যাসগুলো, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, হিলিয়াম, এগুলো সব এক পারমাণবিক। গ্যাসের বেলাতেই আসছি আমি, এখন কঠিন পদার্থের বেলায় বা তরল পদার্থের বেলায় আসিনি। দ্বিপারমাণবিক অণু, দ্বিপারমাণবিক মানে ডায়াটমিক মলিকিউল, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, বেশিরভাগ যে গ্যাস প্রকৃতিতে অ্যাবান্ডেন্ট, অনেক বেশি পরিমাণে আছে, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এগুলো সবই দ্বিপারমাণবিক। হাইড্রোজেন সেটাও দ্বিপারমাণবিক, মানে দুটো অ্যাটম নিয়ে একটা মলিকিউল তৈরি। ট্রায়াটমিক যেমন ওজোন, ওজোন হচ্ছে ট্রায়াটমিক। এছাড়া H2O মানে যেটা জলীয় বাষ্প, সেটাও ট্রায়াটমিক। তাহলে আমার যেটা বলার বিষয় হচ্ছে যে, তার মানে সবসময় যে অণু আর পরমাণুর মধ্যে একটা নির্দিষ্ট ওজন অনুপাত থাকবে তা নাও হতে পারে। যেমন ধরো এই জায়গাটা ক্লিয়ার করে দিই, যেমন ধরো ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য কি আছে, হাইড্রোজেনের জন্য দেখতে পাচ্ছি যে 2 অ্যাটমস থেকে একটা মলিকিউল হচ্ছে। আচ্ছা, যারা বাংলায় পড়ো, এটা বারবার যদি অসুবিধা হয় একটুখানি মনে রেখে দাও,
অ্যাটম মানে পরমাণু, মলিকিউল মানে হচ্ছে অণু। ফর অক্সিজেনও সেটাই তাই, 2 অ্যাটমস থেকে 1 মলিকিউল হয়। ফর ওজোন ও 3, সেখানে কিন্তু 3 অ্যাটমস থেকে আমরা একটা মলিকিউল পাই। তাহলে যখন আমরা 16 গ্রাম অক্সিজেনের কথা আলোচনা করেছিলাম, তাইতে কতগুলো পরমাণু ছিল না, যতগুলো পরমাণু, 1 মোল পরমাণু ছিল, সেই 1 মোল পরমাণুর ওজন ছিল 16 গ্রাম। তাহলে আমি অক্সিজেনের বেলাতেই যদি আসি, হাইড্রোজেন টাইড্রোজেন মুছে দিলাম, হাইড্রোজেন ধরো, আচ্ছা হাইড্রোজেনটা থাক, তাহলে আমরা যদি 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর, বাংলায় লিখছে একটু, যদি 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর 1 গ্রাম হয়, তবে 1 মোল হাইড্রোজেন অণুর ভর কত হবে? নিশ্চয়ই 2 গ্রাম। 2 গ্রাম। কারণ হাইড্রোজেনের দুটো পরমাণু মিলে একটা অণু গঠন করেছে। তাহলে যদি 1 মোল অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম হয়, তবে 1 মোল অক্সিজেন অণুর ভর 32 গ্রাম। সঞ্চয়ন বলে দিল 32 গ্রাম, কিন্তু সকলের মাথায় ঢুকেছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা ওই যে প্রথম ছবিটা দেখেছিলাম, একদম প্রথম অ্যাভোগাড্রোস ল পড়বার সময় যে ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটায় আবার ফিরে যাচ্ছি। এই 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 এইটাই ছিল বোধহয় হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা কার্বন ডাইঅক্সাইড। এইটা যদি 22,400 সিসি, এটাও যদি 22,400 সিসি, আর এটাও যদি 22,400 সিসি এর আয়তন হয়, এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা থাকে, এটাও যদি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা থাকে, এবং এখানে এই হাইড্রোজেনের প্রেশার যদি 1 atm, এরও যদি 1 atm, এরও যদি 1 atm হয়, তিনটেরই যদি চাপ সমান হয়, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইটা যখনই লেখা থাকবে ধরে নেবে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর প্রেশার হচ্ছে 1 atm, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। তাহলে এইটার মধ্যে নিশ্চয়ই 2 গ্রাম হাইড্রোজেন আছে, এইটার মধ্যে 32 গ্রাম অক্সিজেন আছে, আর এইটার মধ্যে 44 গ্রাম 44 কার্বন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড। আচ্ছা, লিখে দিলাম একটা কথা বলি, এটা নয় বুঝতে পারছি যে হাইড্রোজেন, দেখো এটা 16 টাইমস হেভিয়ার, অর্থাৎ এটা হচ্ছে 16 গুণ ভারী। 2 এর 16 গুণ হচ্ছেই তো 32 গ্রাম, 2 গ্রামের 16 দিয়ে যদি 2 কে গুণ করি তবেই 32 পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 16 টাইমস হেভিয়ার। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কিভাবে হিসেবটা করব না, কার্বন আমরা দেখেছিলাম 6টা প্রোটন ছিল, 6টা নিউট্রন ছিল কার্বনের, তার মানে টোটাল, তার মানে 12খানা পার্টিকেল ছিল।
তাহলে কার্বন তার মানে 12 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন অ্যাটম। আর অক্সিজেন তো তোমরা জানো 16 টাইমস হেভিয়ার দেন হাইড্রোজেন অ্যাটম। তাহলে কার্বন ডাই অক্সাইড তার মানে একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে একটা কার্বন তার মানে এই কার্বনের বদলে আমরা কটা হাইড্রোজেন লিখতে পারবো না 12টা হাইড্রোজেন 12H অ্যাটমস বলে মনে মনে ভাবতে পারি। আর এইখানে অক্সিজেন দুখানা আছে, তাহলে একটা অক্সিজেন 16 গুণ ভারী, দুটো অক্সিজেন তাহলে 32 গুণ ভারী। তাহলে এখানে আমরা এই দুটোকে 32H অ্যাটমস হিসেবে ভাবতে পারবো। অর্থাৎ একটা কার্বন অ্যাটমের যা ওজন তার বদলে 12টা হাইড্রোজেন অ্যাটম নিলাম, একই ওজন অ্যাটম যেহেতু 16 টাইমস হেভিয়ার, তাহলে এটা হচ্ছে তার মানে 32টা হাইড্রোজেন অ্যাটম নিলাম। তাহলে মোট অ্যাটম সংখ্যা কত হলো 12 প্লাস 32 অ্যাড করলে তাহলে 44H অ্যাটমস। তাহলে 44খানা হাইড্রোজেন অ্যাটম নিলে আমরা কার্বন ডাইঅক্সাইড অ্যাটম তো বলতে পারি না, মলিকিউলের সমান ওজন পাবো। তাহলে 1 গ্রাম তার মানে আমার এখানে যেহেতু নাম্বার অফ মলিকিউলসগুলোর প্রত্যেকটা সমান, অর্থাৎ এইখানে যতগুলো মলিকিউল আছে এখানে ততগুলো মলিকিউল আছে এখানে ততগুলো মলিকিউল আছে, তাহলে এইখানে যতগুলো মলিকিউল আছে ততগুলো কার্বন ডাইঅক্সাইড মলিকিউলের যদি আমার ওজন বার করতে হয় দ্যাট শুড বি 44 টাইমস হেভিয়ার দ্যান দিস। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইডের ততগুলো সংখ্যক অণুর ওজন এর 44 গুণ হবে, 44 গুণ হওয়া উচিত। 44 গুণ যদি হয় মানে হাইড্রোজেন অ্যাটমের সংখ্যার তুলনায় 44 গুণ হবে। এখানে মলিকিউল লিখেছি বলে 2 গ্রাম লিখেছি, তাই জন্যে অ্যাটম কতটা বললাম, পরমাণুর তুলনায় তাহলে 44 গ্রাম হবে, তাহলে 44 গুণ হবে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এইখানে যে এই পাত্রে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে তার মধ্যে তার মানে তার ওজন যেটা দাঁড়াবে তার মানে কার্বন তার মানে 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে যতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে 12 গ্রাম কার্বনের মধ্যে ততগুলোই কার্বন আছে। আর 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে যতগুলো হাইড্রোজেন আছে এই 16 দুগুণে 32 গ্রাম অক্সিজেনের মধ্যে ততগুলোই অক্সিজেন আছে। সেই জন্যেই এইটা যদি হাইড্রোজেনের তোমার এখানে যদি পরমাণুর সংখ্যা যদি 1 মোল হয়, এইখানেও যদি অণুর সংখ্যা যদি 1 মোল হয়, তাহলে এর তুলনায় এটা 44 টাইমস হেভিয়ার হতে হবে। কিন্তু এখানে 2 গ্রাম লিখেছিলাম কেন, এখানে আমি 1 মোল অণু লিখেছি, এখানে 1 মোল পরমাণু, এই জন্য এটা আমরা এখানে 2 গ্রাম লিখেছিলাম। বেশ, আজকে এই অবধি থাক।